এই দুটো ম্যাচ নিয়ে কি ভাবনা, নিশ্চয়ই এগিয়ে থাকবে বাংলাদেশ? ডেফিনেটলি আপনি যদি রিসেন্টলি পারফরমেন্স আপনি আপগ্রেড করেন, সেখানে আমি বলবো যে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে। বাট যে কন্ডিশনে খেলা হচ্ছে, কন্ডিশনটা আমাদের জন্য একটু ডিফারেন্ট। কারণ ভুটানে 2016 সালে আমরাও খেলেছি, সেখানে কিন্তু ভুটানের সাথে হেরে গিয়েছিলাম 3-1, বিকজ ভুটান অনেক উপরে খেলা হয়, মাঠটা হলো অ্যাস্ট্রোটাফ মাঠ। এই কন্ডিশনটা আসলে বাংলাদেশ মানিয়ে নেওয়াটা হলো সব থেকে চ্যালেঞ্জিং। সেটা যদি তারা করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের স্ট্রেংথের দিক থেকে তো অবশ্যই এগিয়ে রয়েছে, এবং আমার কাছে মনে হয় যে র্যাঙ্কিং বলেন বা অন্যান্য সব জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে। বাট যেটা হচ্ছে কন্ডিশনটা বাংলাদেশ অ্যাডাপ্ট করতে হবে ভেরি সুন, যেহেতু একটু আগেই গিয়েছে। 5 তারিখে যেহেতু ম্যাচ, আপনি জানেন আজকে তারা ট্রাভেল করেছে, 4-5 দিন সময় পাবে। এই সময়টা তাদের মেইন চ্যালেঞ্জিং থাকবে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। এমিলি ভাই, দলের কোন কোন জায়গায় আরও বেশি উন্নতি করার দরকার রয়েছে, বা কোন কোন জায়গায় কোচ বা প্লেয়াররা একটু বেশি জোর দিয়ে খেলতে পারবেন? দেখেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ লাস্ট বাংলাদেশ খেলেছিল লেবাননের সাথে, তারপরে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আর খেলেনি বাংলাদেশ। এই ফিফা উইন্ডোতে আবার তারা ম্যাচ খেলতে যাচ্ছে, একটা লম্বা টাইমের পরে কিন্তু খেলতে যাচ্ছে, এবং লিগের পরেও কিন্তু প্লেয়ার্সরা আসলে একটা বড় একটা গ্যাপের ভিতরে ছিল, কিন্তু অনেকদিন ট্রেনিং সেশনে ছিল না। অনলি 6 দিন 7 দিন আপনার ক্যাম্প হয়েছে, সেখান থেকে বাংলাদেশ দল কিন্তু 2টা ফিফা ফ্রেন্ডলি খেলতে যাচ্ছে। মেন চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আমি বলবো যে বাংলাদেশ দলের সব কিছুই ঠিক আছে, যেটা হয় যে এই দলটাতে সব থেকে বড় প্রবলেমের জায়গাগুলো স্কোরিংয়ের জায়গাটা, মানে গোল করার আসলে ওই জায়গাটাতে তেমন কোনো ভালো প্লেয়ার নেই, যার কারণে কিন্তু কোচ দেখবেন এখানে কিন্তু এই দলটাতে তেমন কোনো মানে নাম্বার 9 ছাড়াই তাকে খেলতে হয়। কারণ যে 3জন প্লেয়ার সামনে খেলে, রাকিব, ফাহিম এবং মুরসালিন, তারা কিন্তু আসলে কেউ স্ট্রাইকার না। সুতরাং ওই স্ট্রাইকিং জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অ্যাডাপ্টের একটা বড় পরিবর্তনের দিক আমরা হয়তো দেখতে পারবো এই ধরনের ম্যাচগুলিতে। কারণ ভুটান যেটা হয় যে ভুটান যেটা করবে, ভুটানের সাথে আমাদের অনেক সুযোগ পাবো, ডেফিনেটলি অনেক সুযোগ পাবো। তো সেই সুযোগগুলি যদি আমরা কাজে লাগাতে পারি, এবং যে 3 জনের কথা বললাম স্পেশালি ফ্রন্ট লাইনে, তারা যদি আসলে তাদের স্কোরিংয়ের জায়গাটা অ্যাডাপ্ট করতে পারে এই ম্যাচটাতে, আমার কাছে মনে হয় যে এই নাম্বার 9-এর যে সমস্যাটা, সেইটা হয়তো আমরা দূর করতে পারি। বাট আপনার যেটা হয় যে লং টার্মের জন্য আপনাকে অবশ্যই স্ট্রাইকার লাগবে, এবং আপনি জানেন যে এই দলে কিন্তু নতুন কিছু প্লেয়ার ইনক্লুড হয়েছে স্ট্রাইকার পজিশনটাতে। এইটা খুবই ভালো সাইন, বাট তাদেরকে সুযোগ দিতে হবে, এবং আমি মনে করি যে তাদেরকে নিয়ে লং টার্ম একটা প্ল্যান করতে হবে। বাট ওভারঅল আমি যদি বলি যে এই টিমটাতে মেইন, আপনি যেটা বলেছেন যে মেইন দুর্বলতার জায়গা হলো যে গোল করার যে জায়গাটা, স্কোরিংয়ের মানে পিওর স্কোরার নাই আসলে এই দলটাতে। নতুনদের কথা বলছিলেন, শাকিল, রাহুল, চন্দন, মিরাজুল দুর্দান্ত খেলেছে। তো এই 4 জনের নাম তো এসছে, তারা সিনিয়রদের সঙ্গে ট্রাভেল করছে। জানি না 11-এ বা এই জায়গায় মেইন একাদশে সুযোগ পাবেন কিনা, তো পেলে কাদের সম্ভাবনা কেমন দেখছেন? তাদের জন্য এটা কতটা পজিটিভ একটা ব্যাপার জাতীয় দলের সঙ্গে, জাতীয় দলের জন্যও আসলে কতটা ভালো যে নতুন নতুন প্লেয়ার এড হচ্ছে? দেখেন, আমি যেটা বিশ্বাস করি, মানে ওদের বয়স তো আসলে 19-20-এর কাছাকাছি। এই সময়টা হলো যে পৃথিবীর যত প্লেয়ারই আছে তাদের আসলে পিক টাইম, মানে কেরিয়ারকে বিল্ড আপ করার। তো অনেকে হয়তো ধারণা করতে হবে যে এত তাড়াতাড়ি কেন জাতীয় দল। আমি এটা আসলে কখনোই বিশ্বাস করি না, জাতীয় দলে খেলা প্রপার টাইম হলো এখন। কারণ আপনি যদি এই সময়টা আপনাকে মেলে ধরতে পারেন, দেন আপনি কিন্তু 10 বছর 12 বছর জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন। আবার অনেকে হয় যে 25-26 বছর বয়সে জাতীয় দলে হয়, ওই সময়টা আবার যেটা হয় যে আপনি অনেক বছর আপনি কিন্তু পিছিয়ে গেলেন। বাট আমি মনে করি যে 4 জন প্লেয়ার এই দলের সাথে ইনক্লুড হয়েছে, স্পেশালি মিরাজের কথা বলতে হয়। কারণ আমি যে পয়েন্টটা বলেছি যে স্ট্রাইকিংয়ে কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা রয়েছে, এবং মিরাজ কিন্তু ওই জায়গাটাতে খেলে। তো ও যদি আসলে এই ম্যাচগুলিতে, আমি বলবো যে স্টার্টিং 11 না, ও যদি চেঞ্জিংয়ে নেমেও যদি 20-25 মিনিট দলকে যদি একটা ভালো সার্ভিস দিতে পারে, যদি একটা গোল করতে পারে বা কন্ট্রিবিউশন করতে পারে, ওর কনফিডেন্স লেভেল কিন্তু আসলে অনেক উপরে চলে যাবে, এবং এই কনফিডেন্স লেভেল ওকে নেক্সট 10 ইয়ার্স বা নেক্সট 7-8 বছর কিন্তু বাংলাদেশ দলকে একটা সার্ভিস দেওয়ার বড় মাধ্যম হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ এই কারণে বললাম, আমি যখন প্রথম জাতীয় দলে খেলি 2005-এ, তখন আমার বয়স ছিল কত 17+। তো আমি আসলে জাতীয় দলের মানে ওই সময়টা আমার জন্য মানে একটা স্বপ্নের মতো ছিল, এবং আমি আসলে কি করবো মানে আমি চিন্তা করতে পারছিলাম না। এবং ভুটানের সাথে আমার অভিষেক ম্যাচ ছিল, আমি সাবস্টিটিউট হিসেবে 75 মিনিটসে নামি এবং নেমে প্রথম ম্যাচেই গোল করি। তো ওর পর থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে এরপরে আমার জাতীয় দলের পিছনে তাকাতে হয়নি, 12-13 বছর খেলেছি, কখনো বাদও পড়িনি। তো মিরাজের ক্ষেত্রে বা যারা ইয়ং প্লেয়ার রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম। তারা যদি এই 2টা ম্যাচ দিয়ে যদি তাদেরকে প্রমাণ করে ফেলতে পারে, নেক্সট 10-12 ইয়ার্স তাদের আর পিছনে তাকাতে হবে না। হোপফুলি আপনার মতো মিরাজুলদেরও এরকম একটা শুরু হোক, সেটাই প্রত্যাশা।